তুর্য চুপচাপ খোলা বারান্দায় বসে আছে। তারা অনেকদিন ধরে চট্টগ্রামে আছে। তা একটা বাড়ি ভাড়া নিয়ে ফেলেছে। বাড়িটা ডুপ্লেক্স, আর প্রতিটা রুমই অনেক বড়। সামনে বাগানও আছে। 1 মাসের জন্য 25,000 টাকা দিতে হবে। যদিও অনেক পুরনো বাড়ি, কিন্তু হোটেলে তাদের অনেক অসুবিধে হচ্ছিল। তার চেয়ে তাদের এই বাড়িটা অনেক ভালো মনে হয়েছে। এদিকে ইভান তুর্যের কাঁধে হাত রাখতে সে পাশ ফিরে তাকালো। ইভান বলল, মনে হচ্ছে মন খারাপ। তুর্য মাথা নেড়ে বলল, না, কিন্তু চিন্তায় আছি। ইভান জিজ্ঞেস করলো, কি বিষয় নিয়ে? তুর্য বলল, উপমাকে নিয়ে। ইভান বলল, ও হ্যাঁ, ওদিন কি কিছু হয়েছিল? মেয়েটার সাথে তো তোকে আর কথাই বলতে দেখছি না। তুর্য মলিন মুখে বলল, মেয়েটা আমাকে সত্যি সত্যি ভালোবাসে। ইভান বুকে হাত গুজে চেয়ারে আরাম করে বসে বলল, তোর কি মনে হয় পৃথিবীর সব বান্দাই তোর মতো ভণ্ড? তুর্য বলল, ইভান, তুই আমাকে ভণ্ড বলছিস? ইভান বলল, হ্যাঁ, একমাত্র তুই মিথ্যে ভালোবাসার অভিনয় করিস, বাকিটা না। আজ পর্যন্ত কটা প্রেম করেছিস, হিসাব আছে? তুর্য বলল, আমি একটাও প্রেম করিনি। বলতে পারিস অনেক মেয়ের সাথে আমি কথাবার্তা বলেছি, আর কথাবার্তা বলার পর ওরা দুর্বল হয়ে পড়লে আমার তো কিছু করার নেই। ইভান বলল, আর ওরা তোর জন্য যা যা করতো, ওগুলো শুধু দুর্বল হওয়া ছিল না, ওটা মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়া ছিল। ওটা একটা অসুস্থতা, কোনো দুর্বলতা না। আর তুই ওদের অসুস্থ করে দিয়েছিস। এবার তুর্য বলল, হ্যাঁ, আর এই অসুস্থতার জন্য তারা বড়জোর আমার পেছনে কয়েকদিন ঘুরঘুর করতো, পরে আবার ঠিক হয়ে যেত। তুই যাই বল, আমি কিন্তু ওদের অনেক সাহায্য করেছিলাম। ইভান বলল, কোন দিক দিয়ে? তুর্য বলল, আরে আমার প্রেমে পড়েই তো ওরা মানসিকভাবে শক্ত হয়েছিল। একটা ধাক্কা না খেলে মেয়েরা শক্ত হয় না। দুর্বল মনের মেয়েরা সংসারও করতে পারে না। আর তুই যেভাবে বলছিস মনে হচ্ছে কেউ আত্মহত্যা করতে গিয়েছিল। আমি তো কাউকে ভালোবাসি বলিনি। ইভান বলল, তুই নিজেই তোর দেওয়া মেসেজগুলো একবার পড়ে দেখ। সবসময় ভালোবাসি বলতে হয় না। তোর কথাগুলো একটা মেয়েকে মানসিকভাবে আকর্ষণ করে ফেলে। তুর্য কাতর কণ্ঠে বলল, ভাই, আর কখনো এমন করবো না, এবারের মতো আমাকে বাঁচা। ইভান ভ্যাবাচেকা খেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবার? তুর্য বলল, উপমার ভাই আমার সাথে কথা বলেছে। ইভান একটু নড়ে চড়ে বসলো। তুর্য মলির মুখে বলল, দেখা করতে বলেছে, আমাকে যদি গণপিটুনি দেয়? ইভান বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল, আমাকে কেন এসব বলছিস? আমি কি করবো এখানে? তুর্য বলল, আমার সাথে যাবে আর বলবি যে আমি রিকি না। বলবি আমার মাথায় সমস্যা আছে, বলে দিস আমার ভুলে যাওয়ার রোগ আছে। ইভান বলল, তুই কি আমাকে তোর মতো গাধা মনে করেছিস? আমি বলবো আর সে বিশ্বাস করবে? বাহ। ইভান চলে যেতে তুর্য উঠে বাইরে চলে গেল আর আহানফকে ফোন করে পরামর্শ চাইল। আহানফ পরামর্শ দেওয়ার পরিবর্তে বলল, তোকে গণপিটুনি দেওয়ার সময় ইভানকে বলিস ভিডিও করতে, আমরা লাইভ দেখতে চাই। পরের দিন ইভানের জোড়াজুড়িতে তুর্য আদিলের সাথে সেই জায়গায় দেখা করার সিদ্ধান্ত নিল যেখানে উপমার সাথে দেখা হয়েছিল। আর দেখা করতে না চাইলে রিকির জন্য এটা অসম্মানজনক হবে। তুর্য যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে এই বিষয়টা এড়িয়ে যেতে পারত, কিন্তু সমস্যা হলো সেই রিকি, আর এটা এখন উপমা জানে। তাই নিজের সম্মান রক্ষার্থে তুর্য ইভানকে নিয়ে রিকশায় উঠে পড়ল। অর্ধেক রাস্তা যাওয়ার পর হঠাৎ পেছন থেকে একটা বাইকের সাথে ধাক্কা লাগায় ইভান আর তুর্য দুজনই ধপ করে রিকশা থেকে নিচে পড়ে গেল। তুর্য ওরকম ব্যথা না পেলেও ইভানের অনেকখানি ছিঁড়ে গিয়েছিল। ইভান হাত ধরে বসে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। তখনই একটা হেলমেট পরা মেয়ে তার দিকে এগিয়ে এসে বলল, ও সরি সরি সরি, কিছু বদমাশ লোক আমার পিছু করছিল, ওদের থেকে নিজেকে বাঁচানোর জন্য হুড়োহুড়ি করতে গিয়ে আপনার রিকশা উল্টে দিয়েছি। ইভান মাথা তুলে মেয়েটার দিকে তাকাতে মেয়েটা বলল, আরে আপনি সেদিনে সেই লোকটা না? তুর্য উঠে ইভানকে ধরে বসালো। মেয়েটা তার হেলমেট খুলে বলল, আমি আপনাকে রিকশাওয়ালা মামা ভেবেছিলাম। এই বলে মেয়েটা রিকশাওয়ালা মামার হাতে কিছু টাকা দিয়ে বলল, আমাকে মাফ করবেন মামা, আমি বুঝতে পারিনি। মেয়েটাকে এত বিনয়ের সাথে অপরাধ স্বীকার করতে দেখে রিকশাওয়ালা মামা বললেন, সমস্যা নাই আপা, আপনি ঠিক আছেন? ইভান দাঁত কিরমিরিয়ে বলল, জি না, আমি ঠিক নেই। ইভান তুর্যের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো।
আর মেয়েটার দিকে আঙ্গুল তাক করে তুর্যকে বলল, এই মহিলাটা যেখানে যে ঝামেলা করে ওই দিনও একটা ঝামেলা বাঁধিয়েছিল। মেয়েটা তেড়ে এসে বলল, কি বললেন? আমি মহিলা? আপনার কি আমাকে মহিলা মনে হয়? ইভান তাচ্ছিল্যের সুরে বলল, তাহলে কি আপনি পুরুষ? ও আচ্ছা, মেয়ে এসে যে ঘুরছে। শানায়া রাগী কণ্ঠে বলল, আই এম শানায়া, আর আমি একজন মেয়ে, মহিলা না। তুর্য শানায়ার কথায় সম্মতি দিয়ে ইভানকে বলল, হ্যাঁ মেয়েই তো, তোর মহিলা বলা উচিত হয়নি, এত বয়সও তো হয়নি। ইভান রাগী দৃষ্টিতে তুর্যের দিকে তাকাতে তুর্য শানায়াকে উদ্দেশ্য করে বলল, আর আপনি যে আমার বন্ধুকে লোক বললেন? রিক্সাওয়ালা মামা বললেন, ভাইজান আপনারা উঠেন, যাবেন না? তুর্য ইভানকে রিক্সায় উঠিয়ে দিল। রিক্সার পেছনের অংশটা বেঁকে গেলেও রিক্সাটা এখনো চলার মতো উপযুক্ত। তুর্য আর ইভান বসতে শানায়া বলল, আমার বাইকটা কে উঠাবে? তুর্য আবার রিক্সা থেকে নামতে যাবে তখন ইভান বলল, মামা রিক্সাটা নেন, এত ঝামেলা ভালো লাগে না। রিক্সা চলা শুরু করতে শানায়া হা করে রিক্সা যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর নিজে বাইক ওঠাতে যাবে ততক্ষণে তার বডিগার্ডদের গাড়ি চলে এলো। তারা এসেই বাইকটা উঠিয়ে বলল, ম্যাম আপনি ঠিক আছেন? শানায়া দাঁতে দাঁত চেপে বলল, না, কিভাবে ঠিক থাকবো? তোমরাই যেখানে আমার পিছু ছাড়ছো না। মন্ত্রী সাহেব আপনার সাথে থাকতে বলেছেন। শানায়া বিড়বিড় করতে করতে গাড়িতে উঠে বসে তার বাইকের চাবিটা গার্ডকে দিয়ে বলল, স্কুটিটা গ্যারেজে নিয়ে যাও, সমস্যা থাকলে ঠিক করে বাসায় দিয়ে আসবে। ওকে ম্যাম। এদিকে আজ দুপুরে মাউসা তিমনকে তার বাসায় নিয়ে এলো। মাউসা তিমনকে রুমে বসিয়ে দিয়ে বলল, আজকে আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি। ইমন মুচকি হেসে মাউসাতের হাতে হাত রাখলো। মাউসাত বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ইমন মাউসাতের রুমে এদিক ওদিক হাঁটছে। তখনই সে পেছন ফিরে একজন মহিলাকে দেখে থমকে গেল। ইমন তার দিকে কিছুক্ষণ প্রকুচকে তাকিয়ে রইল। মহিলাটি একটা কাপড় দিয়ে মাউসাতের চেয়ার টেবিল মুছছিল। সে মহিলাটির দিকে আগাতেই মাউসাত এসে বলল, চলো ফ্রেশ হয়ে খেতে আসো। ইমনও বেশিক্ষণ না ভেবে ফ্রেশ হয়ে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর ইমন আর মাউসাত এক রুমে বসে গল্প করছিল। মাউসাত দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। ইমন তখন উঠে দরজার কাছে এসে দাঁড়ালো। মাউসাত অবাক হয়ে বলল, দরজায় কি দেখছো? ইমন মাউসাতের পাশে বসে ধীর কণ্ঠে বলল, এই মহিলাটাকে। মাউসাত ভ্রুকুচকে বলল, কার কথা বলছো? এই যে একটু আগে রুমে এলো। ও উনি তো রাহেলা খালা, উনি আমাদের বাসায় কাজ করে। কখন থেকে? 3.5 বছর হচ্ছে। ও, ওনার কথা কেন জিজ্ঞেস করছো? এমনিতে। ইমন অজানা ভাবনাতে ডুবে গেল। এদিকে তুর্য আর ইভান আদিলের সামনে বসে আছে। আদিল তুর্যকে ভালোভাবে দেখে বলল, উপমা আমার একমাত্র বোন। ছোটবেলা থেকে ওর সব আবদার আমি আর বাবা পূরণ করেছি। ওকে কষ্টে দেখলে আমার খুব খারাপ লাগে। যা বুঝলাম তুমি ওকে ইগনোর করছো। ইভান তুর্যকে কিছু বলতে না দিয়ে নিজেই বলল, এমন কিছুই না, ও একটু অসুস্থ ছিল, তাই হয়তো। আদিল ইভানকে থামিয়ে দিয়ে বলল, আমি নিজেও একজন পুরুষ, আমি বুঝি পুরুষ মানুষের অবহেলা আর তাদের অজুহাত। ও যদি সত্যি অসুস্থ থাকতো তাহলে অন্তত উপমাকে জানাতে পারত। তুর্য প্রসঙ্গ পাল্টে বলল, আপনি আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলেন? আদিল বলল, আমি তোমাকে জোর করতে আসিনি, শুধু বলতে এসেছি অনেক বছর ধরে উপমা রিক্সির পেছনে সময় নষ্ট করে গেছে। বাসার সবাই এটা জানে, আর সবার কাছে এটা অস্বাভাবিক ছিল না, কারণ তুমি একজন স্টার। স্বাভাবিকভাবে একজন গায়কের ভক্ত থাকে, কিন্তু তোমার সাথে কথাবার্তা না হলে জিনিস স্বাভাবিকই থাকতো। এখন তুমি উপমার সাথে কথা বলেছো, ও এটাকে ভালোবাসা ভেবে অনেক আশা করেছিল, কিন্তু দিন শেষে ওর আশা, ওর অনুভূতি সব মিথ্যে হয়ে গেল। যদিও আমি ওর ফোন নিয়ে ফেলেছি, দেখলাম তোমাকে অনেক উল্টাপাল্টা মেসেজ দিয়েছে, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলেছে ওর কাছে ফিরে আসতে, ও তোমাকে অনেক ভালোবাসবে, ব্লা ব্লা ব্লা। শোনো, ও এসব আবেগের বশে লিখে ফেলেছে, হয়তো নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি, রাখবে বা কিভাবে? যাকে সে অনেক বছর ধরে দেখার আশায় ছিল, যাকে সে না দেখে ভালোবাসতো, তাকে দেখে ফেলার পর পাওয়ার লোকটা তো একদম স্বাভাবিক। আমি তোমাকে শুধু এতটুকু বলবো, উপমাকে সুন্দর করে বুঝিয়ে বলো তুমি কেন অবহেলা করছো। ওকে এটা বুঝতে দিও না যে তুমি একজন স্টার, তাই তুমি ওকে চাও না। তুমি একমাত্র ওকে স্বাভাবিক করতে পারবে। এভাবে অবহেলা করে তুমি উপমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছ। ওকে শক্ত করার জন্য তোমার ওকে বোঝাতে হবে, তোমার সমস্যাগুলো দেখে ওকে তোমার সমস্যা বানিয়ে না।
আদিলের কথাগুলো শুনে তুর্যের ভেতর অনুশোচনা কাজ করতে লাগলো। সে হুট করে বলে ফেলল, আমি উপমাকে বিয়ে করতে চাই। তুর্যের কথা শুনে আদিলের চেয়ে বেশি ইভানই অবাক হলো। তুর্য আবার বলল, আমি উপমাকে বিয়ে করব যদি আপনাদের আপত্তি না থাকে।